তালতলা এলাকায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এই রাস্তাটার নাম আলিমুদ্দিন স্ট্রিট। আপনারা জানেন যে আলিমুদ্দিন স্ট্রিট রাজ্য রাজনীতিতে কিসের জন্য বিখ্যাত, কিন্তু অনেকেই হয়তো এটা জানেন না যে সৈয়দ আলিমুদ্দিন আহমেদ একজন স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী এবং তার পাশাপাশি একটা সময় বডি বিল্ডিং করতেন। তার নামে ঢাকার সন্তান, ঢাকার জমাদার লেন থেকে উঠে আসা এক ছেলে, তার নামে এই আলিমুদ্দিন স্ট্রিট এবং এই আলিমুদ্দিন স্ট্রিটেই সেই ঐতিহাসিক বাড়ি, যে বাড়ির নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, যে বাড়িতে ঢোকার ক্ষেত্রে একটি সতর্ককরণ করে দেওয়া হয়েছে যারা এখানে ঢুকবে তাদের জন্য। এখানে প্রথমেই লেখা আছে অল আর ওয়েলকাম হিয়ার এক্সেপ্ট কাস্টিস্ট, কমিউনাল অ্যান্ড ফ্যানেটিক্স। অনেকে সমালোচনা করেন সিপিআইএম যতই বলুক তারা সর্বহারার দল, কিন্তু সিপিআইএমের যে পরিমাণ পার্টি অফিস সম্পত্তি এই জায়গাতে রয়েছে সেটা নাকি কারণ নেই। এই যে বাড়িটি, এই বাড়িটি একটা সময় ছিল প্রাইমারি স্কুল এবং সেই প্রাইমারি স্কুল থেকে ছোট ছোট চালাঘর থেকে মানুষের থেকে টাকা নিয়ে নিয়ে, যেটা সিপিআইএমের নেতারা বলেন ইলেকটোরাল বন্ড নেই, আমাদের ইমোশনাল বন্ড আছে, সেভাবেই আজ যে চারতলা বাড়িটি তৈরি হয়েছে এটাই সিপিআইএমের হেডকোয়ার্টার। একটা সময় রাজ্য রাজনীতির অনেক সিদ্ধান্ত শুধু নয়, অনেক ওঠা পড়া অনেক কিছু আমরা দেখেছি এবং এখানেই আজ নেতার সাথে ভোটের পথে আমরা বিমান বসু, বামফ্রন্টের চেয়ারম্যানের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। চেয়ারম্যান বদল হয় কিন্তু এই গাড়ির একটা বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যটা আমি যবে থেকে সাংবাদিকতার ছাত্র ছিলাম, তারপর সাংবাদিক হলাম এবং আজ রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর হিসেবেও 18-18 এই নাম্বারটা কিন্তু রয়ে গেছে এবং এই 18-18 নম্বর, এবং অনেকের জন্য হয়তো নস্টালজিয়া হতেই পারে, এখানে আরেকটা গাড়িও একটা সময় দাঁড়িয়ে থাকতো। আপনাদের পুরনো যদি ফ্রেম মনে থাকে, সংবাদ মাধ্যমের ফ্রেম, একটি অ্যাম্বাসেডার গাড়ি দাঁড়িয়ে থাকতো এবং সেই অ্যাম্বাসেডার গাড়ির শেষে 1 বা 2 লেখা থাকতো, তাই তো 001 বা 2 বুদ্ধদার 002 এই জায়গাটা দাঁড়িয়ে থাকতো। সেই চেয়ারম্যানস ভেহিকল এখানে রাখা আছে। এখান থেকেই আমরা সারাদিন বিমান বসুর সাথে যাত্রা শুরু করব, বাংলার প্রবীণতম রাজনীতিবিদ রিপাবলিক বাংলায় সারাদিন। চলুন। আমরা অপেক্ষা করছি ওনার কাছে যাওয়ার জন্য। হাতে ধরিয়ে দেওয়া হয়েছে চায়ের কাপ এবং ফাইন দার্জিলিং চা, যেটা বিশেষ বিশেষ উদযাপনের মুহূর্ত, আনন্দের মুহূর্তে পরিবেশন করা হয়। সেই চা এই মুহূর্তে আপাতত আমাকে দেওয়া। এরপর চায় পে চর্চা হয় না, মুড়ি খেতে খেতে কথা বলা, সেটা সময় করবে। আলিমুদ্দিন স্ট্রিটের দোতলায় যখন বিমানদা তৈরি হচ্ছিলেন তখন আমরা বসেছিলাম এবং বিমানদা বা সিপিআইএমের কল্যাণে খুব ভালো দার্জিলিং টি, আমি জানি না বিমানদার সবাইকে এই দার্জিলিং টি খাওয়ান কিনা, কিন্তু আমরা পেয়েছি বিমানদা এই দার্জিলিং টি। এখন আমরা যাচ্ছি নদিয়ার পথে। বিমানদা, এই যে কোনো একটা গাড়ি, বোলেরো গাড়ি, কোনো সিকিউরিটি নেই, আপনি, আপনার চালক এবং আমরা এই যে যাচ্ছি, ছোটোখাটো নেতাদেরও এখন দেখি 5টা করে সিকিউরিটি, 2 জন করে পিএসও, 10 জন করে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ। এটার সাথে কোথাও একটা কমপ্লেক্স তৈরি হয় না আপনাদের? না, কোনোদিনও হয়নি আর কোনোদিন হবেও না। ছোট কাউন্সিলর লেভেলের নেতারাও দেখি আমি প্রচুর প্রচুর সিকিউরিটি নিয়ে ঘোরে, ঠাট বাট। এই পলিটিক্সটা যে আরও বেশি করে ঢুকছে, এটা ঢুকছে কেন আমি জানি না। এটাতে ঢোকার কোনো কারণ নেই, কিন্তু ঢুকছে। বাংলার রাজনীতিতে অনেক কিছু ঘটছে যেগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কীরকম? যেমন অনেক কিছু ঘটছে, এই যে যেসব এই চাকরি কেলেঙ্কারি যেসব হয়েছে, সবসময় বলে বেড়াচ্ছে যে ব্যাপম মনে আছে, মধ্যপ্রদেশে ব্যাপম, ব্যাপমে তো এত বড় স্ক্যান্ডাল হয়নি। আপনি ব্যাপমের থেকেও বড় স্ক্যান্ডাল বলছেন এটা? ব্যাপম থেকেও বড় স্ক্যান্ডাল।
26,000-এর ব্যাপার, ওখানে তো 26,000-এর ব্যাপার ছিল না। যা ওখানে টাকা পয়সার ব্যাপার যা ছিল তার থেকে টাকা পয়সা এখানে কম হয়নি, তার থেকে বেশি হয়েছে। আপনি গাড়িতে যেতে যেতেই মানে এটা বলা যায় কিনা আমি জানি না, বকা দেবেন কিনা, কিন্তু প্রায় আমি দেখলাম আলিমুদ্দিনে একটা এবং গাড়িতে দুটো, প্রায় দুটো সিগারেট অলরেডি হয়ে গেল। তাই ধূমপানটা মানে ছাড়া কি এখন পসিবল না, ছাড়বেন না? এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। নো কমেন্টস, নো কমেন্টস। মানে এই যে পাট ভাঙা জামা কাপড় পরে এই যে বেরোনো, এটা কি আপনার কাছে মুশকিল ব্যাপার নাকি? না, এটা মামুলি ব্যাপার, কোনো সিরিয়াস ব্যাপার না। তাহলে এত মানে নতুন জামা পরতে অসুবিধাটা কি বৃষ্টিতে? ব্যাপার হচ্ছে পুরোনো জামাটা নষ্ট হয়নি এখনো। আমি কলকাতাতে যেরকম জামা কাপড় পরি, সেই জামা কাপড় কালকে যেরকম ঠাকুর বাড়িতে যে জামা কাপড় পরে গিয়েছিলাম সেই জামা কাপড় পরতে পারতাম, কিন্তু দূরবর্তী জেলা হলে পরেতে জামা কাপড়টা চেঞ্জও করি। কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে আবহাওয়াটা একটা বড় বিষয় হয় আমার কাছে। কারণ বৃষ্টি হলে যদি গায়ে বৃষ্টি লাগে তা আমি তো এই জামা কাপড় আর পরতে পারবো না। কিন্তু সিম্পল ব্যাপার এটা। আপনি কি এখনো নিজের কাপড় জামা নিজেই কাচেন? না, আমার সব কাজ নিজেই আমি করি। তো এই একই প্রশ্ন, ওয়াশিং মেশিনটা কেন কেনেন না? ওয়াশিং মেশিনে ফ্রন্ট লোড, টপ লোড, কত ওয়াশিং মেশিন বেরিয়েছে, সব কাপড় জামা ঢুকিয়ে দেবেন, বনবন করে ঘুরে আধ ঘন্টায় বেরিয়ে আসবে। এখন রাজনীতিতে ওয়াশিং মেশিন শুরু হয়েছে বলে আমি ওয়াশিং মেশিনটা ভাবি না। ওয়াশিং মেশিন কিনলে আমি মানে হাত কাটা পুড়ি হয়ে যাব। মানে নিজে হাতে, এটা কি মানে এক্সারসাইজের জন্য? মানে এটাও তো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য নিজের কাজ নিজে করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। যেমন আমরা যখন যাচ্ছি রাস্তা দিয়ে, মানে রাজনীতির কথা তো আসবেই, কিন্তু আমি যখন আপনার মানে ঘরের ঠিক নিচের তলায় আমি যখন ছিলাম এবং রেকর্ড করছিলাম, আপনার মানে পুরোনো দিনের বহু কথা আমরা পড়েছি, কিন্তু আপনার বাড়িগুলো নিয়ে, মানে আপনার বাড়ি ছাড়ার পরে বাড়িগুলো খুব ইন্টারেস্টিং। আমি শুনলাম পি সুন্দরাইয়া, আপনি যখন প্রথম ওই কিষাণ সভার বাড়িতে থাকতেন তখন পি সুন্দরাইয়া দেখে বোধহয় আপনাকে বলেছিল যে এই বাড়িটাতে তুমি থাকবে কী করে। তারপরে আলিমুদ্দিন স্ট্রিটের বাড়ি, তার আগে প্রমোদ দাস গুপ্তর ঘর, রান্নাঘর থেকে শুরু আপনার এই রাজনৈতিক জীবনের ভাড়া বাড়ির ভাড়াটে হওয়া। একটা জায়গা পেলেই হয়ে যায়, অবশ্যই বাথরুমটা পেতে হবে, আর কোনো দরকার নেই। ওই পি সুন্দরাইয়ার গল্পটা কি, মানে প্রথম কি আপনি একটা রান্নাঘরে নাকি ছিলেন? আমি কোথায় শিফট করছি এটা উনি জিজ্ঞেস করলেন সুন্দরাইয়া। আমি বললাম কোথায়, তো উনি দেখতে এসেছিলেন। সেটা কোথায় ছিল বাড়িটা? বাড়িটা ছিল কৃষক সভার অফিসের সঙ্গে, ওদের কিচেন ছিল। কিচেনটা ওরা ব্যবহার করে না, তালা মারা আছে। সেটা কোন জায়গাটা? বেনিয়াপুকুর রোডে, 36-1 বেনিয়াপুকুর। এখন নাম হয়েছে হরেকৃষ্ণ কোনার সরণি। এই হরেকৃষ্ণ কোনার সরণিতে আমি যখন রান্নাঘরটা পেলাম এক্সক্লুসিভ, তখন আমি ভাবলাম যে যাক, এত 2 বছর ধরে চেষ্টা করছিলাম পকেটের পয়সা খরচা করে স্টেটসম্যান পত্রিকায় পোস্ট বক্সে বিজ্ঞাপন দিয়ে আমি অনেক বাড়ি পেয়েছি, কিন্তু সব বাড়ি হচ্ছে অ্যাডভান্স নয়, স্যালামি। আচ্ছা, কারণ স্যালামি মানে তো ওটা রিয়েলাইজড হবে না, মানে মাসে মাসে তো আর কাটা যাবে না, স্যালামি টাকাটা দেবে না পার্টি। তো স্যালামি একটা বড় অ্যামাউন্ট তো তখন। হ্যাঁ, আর আমি বাড়ি ছাড়বো, বাড়ি থেকে টাকা নেবো কী করে? বাড়ি তো আমাকে বাড়ি ছাড়তে মানা করছে, যে বাড়ি থেকে টাকা তো আমি নিতে পারি না। তখন দেখলাম রান্নাঘরটা যে পেয়েছে ওটাই আমার কাছে স্বর্গ। তো ওখানে কতদিন ছিল? তারপরে আলিমুদ্দিনে কবে এলেন? ওখানে 71 থেকে 78 পর্যন্ত ছিলাম। তারপর মানে একটা ঘর পেলাম, একটা ঘর ফাঁকা হলো। সবাই আমার জন্য ভাবছিল যে এরকম একটা ছোট্ট ঘরে, কারণ ওই ঘরেতে আমি বেটে বলে আমি
ছুতে পেরেছি। আর আলিমুদ্দিন স্ট্রিটে কবে থেকে পার্মানেন্ট রেসিডেন্ট? সেটা অনেক পরে, প্রমোদ দাশগুপ্ত মারা যাওয়ার পর আমাকে ওই ঘর ছেড়ে আসতে বলা হয় প্রমোদদার ঘরেতে। দেরি হয়েছে, কারণ আমি প্রমোদদার কোনো জিনিসপত্র ব্যবহার করব না। কেন করব? আমি প্রমোদদার জিনিসগুলো ভোগ দখল করছি, কথা যদি কেউ বলে, এক একটা মানুষ এক এক রকম থাকে। আমি এরকম ছিলাম যে কারোর কোনো জিনিস ভোগ দখল করবো না। বাড়িতেও এইরকম মনোভাবের দ্বারা পরিচালিত হয়েছে। তো বাড়ি থেকে মানে চলে আসাটা কি অভিমান থেকে অনেকাংশে, না এসকেপিস্ট একটা জায়গা? অভিমান নয়, আমি জীবনে কোনো ব্যাপারে এসকেপিস্ট ছিলাম না। বাড়ির ঘরানাটা একটু ভিন্ন ছিল। আমাকে বাড়িতে পুলিশ রেড করে আমাকে কখনো পাইনি, কারণ আমি বুঝতে পারতাম, আমার সিক্স সেন্স বলতো যে আমাকে ফলো করছে হলে পরে আমি বাড়িতে ফিরতাম না। এই বগুলো কারা করেছে জানো? বগুলো তৃণমূল করেছে। পয়সাটা কার? করার জন্য তো পয়সা খরচা করতে হয়। সব তো সিমেন্ট দিয়ে করেছে, সিমেন্ট তো বিনা পয়সা পাওয়া যায় না। এক একটার দাম কত হবে? প্রায় 40-50 হাজার টাকা তো পড়বেই বোধহয়। হ্যাঁ, তো পয়সাটা কার সেটাই আমি জিজ্ঞেস করছি। সরকার থেকে তো করেছে বোধহয়, তাই কি? না, লিপস অ্যান্ড বাউন্স থেকে করেছে। 60-এর দশকে মানে তো আপনার মানে বাড়িতে তার মানে যথেষ্ট বর্ধিষ্ণু ফ্যামিলি ছিল। 60 বিগিনিং, তখন 60 কি 61। আপনারা কি মানে ওই যাকে ইংলিশে বলে ওয়েল অফ বা মানে আপার মিডল ক্লাস ছিলেন আপনাদের বাড়ি? না, সাধারণ মধ্যবিত্ত ছিলাম। 60-এর দশকে গাড়ি মানে তো বড় ব্যাপার। না, গাড়ি তো দাদারা তো ব্যবসা করতেন, গাড়ি রাখতেই হয়। কিসের ব্যবসা ছিল? মূলত এক্সপোর্ট ইম্পোর্ট। মানে গোল পার্কের ওখানটা বাড়ি? গোল পার্কের ওখানে প্রথম দিকে ছিলাম, তারপরে বাড়িটা ভেঙে যায়, বিজনেস ফল হয়, তারপর 3টে ভাগ হয়ে যায়। আমি এক ভাগে ছিলাম, আমার স্ট্রিটে ছিলাম তখন। আমার স্ট্রিট থেকে আমি বড়দির বাড়িতে চলে গেলাম। তারপর আবার সব ধাক্কা সামলে ওঠে, আবার সব এক হয়ে যায়। বালিগঞ্জ ফাঁড়িতে চাইনিজ প্যাভিলিয়নে যে বাড়িটা ছিল ওই বাড়িতে থাকতাম। আমি একটা জায়গায় পেপারে পড়লাম যে আমাদের 4টে মেট্রো শহরের মধ্যে নাকি সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে কলকাতায়। হ্যাঁ, ভীষণ গাছ কাটা হয়েছে। কলকাতায় শুধু না, সারা রাজ্যে যেভাবে গাছ কাটা হয়েছে বলা কমান না। আর গরম হবে না? তাতেও তো অনেকে রাজনীতির সম্পর্ক পাচ্ছে, পুকুর ভরাট, ফ্ল্যাট তৈরি করা। মানে যে পরিমাণ জলাশয় বন্ধ করা হয়েছে, এর বিপদকে আমরা নিজেরাই ডেকে আনছি। ডিজিটাল টিম তো এখন ফাটাফাটিভাবে নেমে পড়েছে। সিপিএমের ডিজিটাল টিম, এই যে বুদ্ধবাবুর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে বার্তাটা, সেটা তো বিপুল ভাইরাল। কাজ করছে ওরা কাজ করছে। ইলেকশনের দিন তো ওরা হোল নাইট থাকে, কোনো ঘটনা ঘটলে সেটাকে নিয়ে করতে হবে। বিমানদা, কি মনে হচ্ছে এবারে ইলেকশনে কি হবে? ইলেকশনে যা হবে সেটা কেউ ফোরকাস্ট করতে পারবে না। অনেকে বলছে একটা বিশাল হাওয়া যে কোনো একদিকে যদি এসে যায় তাহলে বাকি সব ধুয়ে মুছে যাবে, সেরকম কি পসিবিলিটি আছে? কোনো সেফোলজিস্ট বলতে পারবে না কি হবে এবারকার নির্বাচনে। মানুষের মনে কি আছে কোনো সেফোলজিস্ট বলতে পারবে না। কাউকে জিজ্ঞেস করলেও সে বলতে পারবে না, জিজ্ঞেস করলে উল্টো বলে দেবে। এবারের ভোট অন্যবারের থেকে বলছে মেজাজটা একদম আলাদা। এবারের ভোটে মানে ওই খুললাম রিগিংটা বোধহয় করা যায়নি। ভোটের ঢোকার আগে তো স্ক্রিনিংটা করে, তথাপি তো এই যে একটা জায়গাতে
মুর্শিদাবাদ সিটে সিপিআইএমের পোলিং এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছে, সে যে কলা বাগানে আশ্রয় নিয়েছে। একজন সে বসে আছে, কি করে বুঝতে পারলো? প্রিজাইডিং অফিসারকে তো শো করতে হবে চিঠি, প্রিজাইডিং অফিসারকে চিঠি শো করেই তো সিপিআইএমের এজেন্ট বসেছিল। তাহলে প্রিজাইডিং অফিসার তার প্রশ্রয়ে বসেছিল। জন্মদিনে গিয়েছিলাম, কি অবস্থা এখন? আমি তো দেখলাম সায়রা শাহ হালিমও নমিনেশনের পর গেল। হ্যাঁ, তখন অবস্থাটা ভালো খারাপের মাঝখানে ছিল। মানে উনি হ্যাঁ করতে পারছে, বুঝতে পারেন যে আপনি এসছেন। হ্যাঁ, সেটা মীরা বললো, মীরা বলার পর ওর ওয়াইফ, হ্যাঁ বলার পর মাথা নাড়লো। ওনার মূল সমস্যাটা কি, চোখে এবং সিওপিডি? না, চোখে তো আছে, চোখে দেখতে পায় না এখন। কানটা ঠিক আছে, কানে শুনতে পায়, কানে শুনে রেসপন্সটা করে। চোখে পড়তে পারে না, চোখটা ঠিক আছে, চোখে পড়তে পারে না। দেখে তো বোঝা যাবে না, চোখে পড়তে পারে না। ব্লাইন্ড তো না, রেটিনার প্রবলেমটা ছিল, রেটিনার ডিট্যাচমেন্ট। একই দিনে কোনো সময় কথা বলতে পারলো, আবার কোনো সময় কথা বলতে চাইছে না। জড়িয়ে যায় না, জড়িয়ে যায় না, কথা ঠিক মতো বলে। গৌতম দাস যেরকম কথাটা একটু জড়িয়ে যায়, না গৌতমের তো নিরো, ওর তো নিরো ব্যাপার না, গৌতমেরটা নিউরোলজিক্যাল। গৌতম দা তো প্রচারেও গেছে দেখলাম। হ্যাঁ, গৌতমেরটা খুব স্যাড এই বয়সে। আপনার থেকে কত ছোট গৌতম দা? অনেক ছোট। বুদ্ধবাবুকে মিস করেন এরকম ইলেকশনগুলোতে? কি করা যাবে, মানে বুদ্ধ অ্যাক্টিভ থাকলে মুভ করতো, অ্যাক্টিভ নেই, মুভ করতে পারছে না, এটাকে মেনে নিতে হয়। এটা কি একটু কি অভিমান আছে? অভিমানী একটা জায়গাও কি কাজ করেছে? অভিমান কিসের জন্য হবে? অভিমান নয়, এটা শরীরের ব্যাপার, অসুখের ব্যাপার। মানে নিঃশ্বাস নিতে পারে না, তার জন্য অক্সিজেন নিতে হয়। কথা বলতে অসুবিধা হয়, অক্সিজেন নিতে হয়। একটা সময় অফিসেও এসছে পোর্টেবল অক্সিজেনের এটা নিয়ে, সিলিন্ডারটা নিয়ে, পোর্টেবল ছোট, সেটা নিয়ে অফিসে এসছে। ওর ডেটোরেশনটা বা এটা অ্যাগ্রাভেটেড করেছে বোধহয় 2018 থেকে। আপনার তো 50 বছরের বেশি বাংলার রাজনীতিতে আপনি আছেন। 50 সেঞ্চুরি হয়ে গেছে। 50 বছর তো বাড়ি ছেড়ে চলে এসছে। 50 বছর 50 বছর বাড়ি ছেড়ে পালিয়ে না ছেড়ে? মাকে বলেছিলাম গৃহত্যাগী হব আমি, কিন্তু কোনোদিন গৃহী হব না। মা আবার ভেবেছিল প্রেম করছে ছেলে। হ্যাঁ, মা যাই ভাবুক, মা পরে বুঝে গেছেন যে আমার লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে মা খুব পরিষ্কার ধারণা ছিল। আপনাদের বাড়ি কি কংগ্রেস বাড়ি ছিল না কমিউনিস্ট বাড়ি ছিল? কংগ্রেস বাড়ি ছিল। মার সাপোর্ট পেয়েছিলেন পরের দিকে? মার সাপোর্ট বরাবরই পেয়েছে। বলায় ছেলেরা কখনো, মানে মায়েদের কাছে যেরকম ছেলেরা কখনো বড় হয় না, ছেলেদের কাছেও মা কখনো বয়স্ক হয় না। এখনো সেই মানে প্রত্যেক, মানে আপনার ক্ষেত্রে আপনার মায়ের নস্টালজিয়া, আমার ক্ষেত্রে আমার মায়ের নস্টালজিয়া, বা আমার পরের জেনারেশন তাদের কাছেও নস্টালজিয়া। মানে মায়ের নস্টালজিয়াটা নিয়ে 83 বছর বয়সেও আপনি এখনো ঘুরে ফিরে বেড়ান। আমার 83 বেশি। 84? 84 বছর বয়সেও mother cannot be replaced by any other. Not even party? Mother cannot be replaced by any other. অনেকে দল, টিম এগুলোকে মায়ের মতন ভালোবাসে বলে, তো সেটা আপনি কি সিপিএমকে? ওগুলো আর্টিফিশিয়াল। সিপিআইএম এর প্রতি ভালোবাসাটা আপনার কিরকম ভালোবাসা? মায়ের মতন ভালোবাসা যদি না হয়? সিপিএমকে ভালোবাসি, কিন্তু মার ভালোবাসাকে ডিভাইড করবো কেন? দেশকেও তো মা বলে। বটেই তো। সেক্ষেত্রে দেশও মা, দেশমাতৃকা।
কোনো অসুবিধা নেই। এখন যে আপনাদেরকে এই যে অ্যান্টি ন্যাশনাল দাগিয়ে দেওয়া হয় কে লাগায়, কেন লাগায় আমি জানি না সেগুলো। মানে আপনি হার্ডকোর পেট্রিয়ট, জাতীয়তাবাদী, দেশত্ববোধ, এগুলো কি মানে? আমি মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। আমাদের রাজ্যে মদ বিক্রি করেই বলছে সবচেয়ে বেশি টাকা, হ্যাঁ। মদ আর লটারি। মানে লটারিটা আমি জানি না, লটারিটা এখন দেখছি, কিন্তু মদ বিক্রিতে টাকা সাংঘাতিক। কারণ এই যে বার মানে হচ্ছে তো কি, সেখানে তো কি বলে যেন একটা, অফশপ, অনশপ, না অনশপ নয়, কি একটা বলে মাপটা পেক, তার হিসেবে, হ্যাঁ তার হিসেবে তো বিল হয়। তাতে তো অনেক বেশি বিল হয়। আমি ফরেন ডেলিগেশন যখন এসছে পার্টির ব্যাপারেতে আমি দেখেছি তো, তখন আমাকে হোটেলের ম্যানেজার বলল আপনি পে করে দিন বোতলের জন্য, বোতল আমরা কিনে দেবো খন, তাতে আপনার খরচা কম হবে। আমি জানলাম যে বোতলে বিলটা বেশি হয়েছে, তো বোতলে বিলটা কম হবে, 2 পেক 3 পেক খেয়ে চলে গেল হয়তো। হ্যাঁ। আপনি কি মদ্যপান করেছেন কখনো? আমি করি না। মানে কমিউনিজমের সাথে মদ্যপানের কি কোনো মানে না, সেটা অচ্ছুত ব্যাপার তো নেই? সেটা অচ্ছুতের ব্যাপার না। একটা মানুষ এক এক রকম থাকে। আপনি শুনেছি ইঁদুরও মানে খেয়েছেন? গায়েগঞ্জে তো মেঠো ইঁদুর খায়, ওটা খাদ্য, খরগোশের মতোই লাগে। এটা কি বাঁকুড়াতে? বাঁকুড়া, পুরুলিয়া কোনো জায়গায় খেয়েছি। একটা বাড়িতে ছিলাম, আদিবাসী বাড়িতে, সেদিন ওরা ইঁদুর খাবে। সেটা একটা ডেলিকেসি? ডেলিকেসি বলে নয়, ওরা সেদিন ইঁদুর খাবে। আমার চুক্তি থাকতো যে বাড়িতে আমি থাকবো সে বাড়িতে যা খায় আমি তাই খাবো। আচ্ছা। হোয়াট এভার মাইট বি দি আইটেম, যা খায় আমি তাই খাবো। আমি সাপও খেয়েছি এই জন্য, তবে সাপটা ডেলিশিয়াস। ওরা ডেলিশিয়াস? ডেলিশিয়াস, ওরা রান্না করতে পারেনি, বেলে মাছের মতো লাগে। আচ্ছা, একদম বেলে মাছের মতো। আর ইঁদুরটা কিরকম খেতে? ইঁদুর সাংঘাতিক। মানে খেতে মানে টেস্টটা কিসের সাথে সিমিলারিটি আছে? টেস্টটা তো সাপের সাথে যেরকম বেলে মাছ। না, সে টেস্টটা তো মাংসের মতোই হচ্ছে, মাংসের মতোই হচ্ছে। কারণ হচ্ছে এই তো এত বড় সাইজ। মিঠে ইঁদুর যেগুলো, মেঠে ইঁদুর ধান খায়, ধান খাওয়া ইঁদুরের তো শরীর ভালো থাকবে, সবসময় তো ধান খাচ্ছে, ধান খেতে ইঁদুর। আর সে তো যেভাবে করেছে একেবারে, মানে হলুদ লঙ্কা তেলের মধ্যে মেখে নিয়েছে, নুন দিয়েছে, আর তারপর যখন চেরার পর ওটা মেখে নিয়েছে, একেবারে বারবিকিউ। আপনি কি নিজের রান্না এখনো নিজেই করেন না মানে হোম ডেলিভারি এখন? না, আমি নিজে এখন করি না। কোনোদিন কোনো আইটেম আমার করে খেতে ইচ্ছা করলে আলাদা কথা। কিরকম? কোনোদিন কোনো আইটেম আমার তৈরি করে খেতে ইচ্ছে কিরকম আইটেম? যেরকম আমার ভালো লাগে একটু চিকেন। আপনার কি? আমি চিকেন খাই না। চিকেন খান না? পাঠা? মানে পাঠাও খান না এখন? না, আমি মাছ খাই। মানে ফেভারিট মাছ কি? সব মাছই ভালো লাগে আমার। মানে ওরকম বলবেন না, ওই আমার তো ইলিশ মাছ ভাল লাগে, না, চিংড়ি মাছ ভাল লাগে। চিংড়ি যদিও মাছ না, পোকা। বিজ্ঞাপনের ভাষা। না, চিংড়ি কি মাছ? আপনি কি না, বাঙাল না ঘটি? বিজ্ঞাপনের ভাষা ওটা। হ্যাঁ। বিজ্ঞাপনের চিংড়ি নিয়ে এসছে, ও আবার মাছ নাকি, তো জলের পোকা, তুমি একটা বোকা। তো বিজ্ঞাপনের ভাষা। আপনি কি বাঙাল না ঘটি? মানে এদেশি? আমি বাঙাল ঘটি জানি না। আমি জন্মেছি ওপারে? মানে ক্যাম্বেল হসপিটাল অ্যান্ড মেডিকেল স্কুলে 40 সালে। আমি পেপারে পড়েছি নীলরতন সরকার মানে এনআরএসি নাকি আপনাকে প্রথম ট্রিটমেন্ট করেছিল। নীলরতন সরকার পেটে হাত দিয়ে বলেছিল বাচ্চা ঠিক আছে। বাবা ঘাবড়ে গিয়েছিলেন। মানে নীলরতন সরকার মানে আজ যার নামে এনআরএস।
উনিই তো ছিলেন। আপনি কি মানে একদম বরাবর কলকাতার ছেলে, মানে কলকাতা? না, কলকাতার সেরকম নয়, মানে ঢাকাতে বাড়ি ছিল। ঢাকার কোথায়, মানে সেই জায়গা মনে আছে? যাই হোক, ঢাকার শহরে না, ঢাকার সুবাদে। আচ্ছা। আর কলকাতা তো আমাদের আমার দাদু শুনেছি বারুদি গ্রাম থেকে ছিল। একটা ঢাকা। কলকাতা তো একটা ডেন ছিল। সকালে টিফিনে কি খান? কোনো একটা জিনিস খাই না রোজ রোজ, এক একটা জিনিস খাই। কালকে খেয়েছি রুটি তরকারি, আজকে খেয়েছি শুধু ওটস। শুধু ওটসকে সারাদিন? দুপুরবেলা নাববার আগে একটা ছোট আপেল আর একটা ছোট শসা। আপনার প্রেশার সুগারের ব্যাপার কি আছে নাকি? না, কিচ্ছু নেই। বাহ। আমি খাওয়াটা হচ্ছে, আমি ভাত খাই না কখনো। এটা হচ্ছে লাঞ্চটা ছেড়েছি 90-তে, 1990 সালে লাঞ্চ ছেড়ে দিয়েছি। আর ভাত খাওয়াটা মা বলতেন বারবার, দেখ তুই অন্তত একবেলা ভাত খাস। মা বেঁচে ছিলেন 93 সাল পর্যন্ত, 93 সাল পর্যন্ত খেয়েছি একবেলা ভাত, রাত্রিবেলা ভাত খেয়েছি। বোধহয় 94 শেষ দিকে রাত্রিবেলা ভাত খাবো ছেড়ে দিয়েছি, রুটি খাই। 94-95 এর পর থেকে বাঙালি হয়ে মানে ভাতই খান না? না, যার জন্য আমি মাশরুম খাই। মাশরুম খান? মাশরুম হচ্ছে 0.04% হচ্ছে ফ্যাট, 0.04% ফ্যাট। আপনি কি এরকম ক্যালকুলেট করে করে খান নাকি? না, আমি ফ্যাট যাতে না হয়। অনেকে মাশরুমে গন্ধ পায়, কিন্তু আমি যদি তৈরি করি গন্ধ পাবে না সে। তা আপনি কিভাবে তৈরি করেন? আমি মিওনেট করে রেখে দিই 1 ঘন্টা। ম্যারিনেট করে? হ্যাঁ। এখনকার দিনের রাজনীতিবিদদের এই যে গরমের মধ্যে ঘুরতে গরম লাগছে, 5 মিনিট হেঁটেই হুটখোলা জিপে উঠে পড়ছে, আপনি তো তাদের কম্পিটিশন দিয়ে ফেলছেন। আমি একদিন দেখছিলাম প্রদীপ ভট্টাচার্যকেও আপনি বলছেন হেঁটে হেঁটে চলুন। মানে বিরাট কোহলিদের যুগে এখন যদি সচিন তেন্ডুলকার প্রতি বলে চ্যালেঞ্জ দিয়ে দেয় তাহলে তো মুশকিল। প্রদীপ ভট্টাচার্য তো আমার থেকে ছোট, হাঁটতে পারে না, হাঁটতে অসুবিধা হয় একটুখানি। সেটা শারীরিক কারণেই হবে, শরীরটা ভেঙে গেছে আর কি। না, শুধু প্রদীপ ভট্টাচার্য না, আমি মানে অন্য যে কোনো দলের এই রাজনীতিবিদদের কথা বলছি। এই যে 2 মাস তারা একদম মানে কি করবে, কতটা দই খাবে, জল খাবে, গ্লুকন ডি সঙ্গে করে রাখছে। না, সব আপনি কি সাথে করে কিছু রাখেন নাকি আলাদা করে? প্রোটিন শেক রাখবো কেন? আমার দরকার নেই তো। সেই অর্ডিনারি ম্যানের ধন সম্পদ, মণিমাণিক্য, আমার যে দরকার নেই তো কিছু, আমার কিছু দরকার নেই। মানে এটা কি কথার কথা না সত্যি? না, আমি তো এইভাবেই চলছি। আর কদিন বাঁচবো আমি জানি না। না বালাইশা প্রবাহমানতা যেটা বলে পার্টি, সেটা তো আপনি দেখেছেন। মানে কোথাও গিয়ে মনে হয় না যে একটা সময় মানে বিমান বসু বা বামফ্রন্টের চেয়ারম্যান রাস্তা দিয়ে যাওয়ার মানে ওটা বাংলার পুলিশ একেবারে হাই অ্যালার্টে চলে যেত? না এখন না, আমার জন্য হাই অ্যালার্টে যাবে কেন? অনেকে এখন যে বলে এই যে দল ঘুরে দাঁড়াচ্ছে, দম রাখুন, আপনার অ্যাসেসমেন্ট কি? দল ঘুরে দাঁড়াবেই, দাঁড়াবেই, কোনো বিকল্প নেই। তৃণমূলের বিকল্প বিজেপি বলছে, বিজেপির কে ঠেকাতে পারে তৃণমূল বলছে। সব 4 জুনের পর সব ঠিক হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে কে কার বিকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মানে কথাবার্তা হয় না? কি করে হবে কথাবার্তা? মানে আপনি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এখন বাংলার, তাতে কি হলো? ওর মত পথ আলাদা, আমাদের মত পথ আলাদা। আপনি যেহেতু বই টই পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বই পড়েননি আপনি? না। ছড়ার বই? না। অভিষেক ব্যানার্জিকে নিয়ে কি মূল্যায়ন আপনার? রাজনীতি এখনো শেখেনি, বক্তৃতা করতে শিখেছে। তো কথায় কথায় যে বলছে 1 টাকারও দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে আমাকে ঝুলিয়ে দেবেন। আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। কারণ আমার হাঁটুর বসিদের সম্পর্কে
আমার খারাপ কথা বলা উচিত না। এরাই তো ভবিষ্যৎ বাংলার। আপনি একটা সময় যুব নেতা ছিলেন, যে বাংলাকে আপনি দেখেছিলেন, সেই বাংলাতে যুব নেতা তো এদেরকেই বলা হচ্ছে। আপনাদের ওরা বেশি দিন থাকবে না। এরা থাকবে না মানে কি, মানে পলিটিক্সে থাকবে না, না অ্যারেস্ট হয়ে যাবে, না পলিটিক্সে রিটায়ারমেন্ট মানুষ ছুড়ে ফেলবে? অভিষেক ব্যানার্জি এত কম বয়সে খারাপ জিনিস শিখেছে, মিথ্যে কথা বলতে শিখেছে। তাদের রাজনীতিতে অবস্থানটা বেশি দিনের জন্য হবে এটা আমার মনে হয় না। লং রানে কে খেলবে, মানে কন্টেম্পোরারি যারা আছে তাদের মধ্যে থেকে, কম বয়সীদের মধ্যে থেকে? আমি তো রাজনীতি করার লোকের তো অভাব দেখছি। কে কার গাড়ি থেকে কাকে নামিয়ে দিচ্ছে, দেব আবার তাকে অন্যরা তুলে নিচ্ছে, একই পার্টির লোক। এগুলো কি ইন্ডিকেট করে? রাজনৈতিক পার্টি না যাত্রা পার্টি? সিপিআইএম এ কি মতানৈক্য নেই? সিপিআইএম এ কি মতানৈক্যের ব্যাপার নয়, একজনকে জোর করে নামিয়ে দিচ্ছে, তুমি থাকলে আমার ভোট কমে যাবে। আবার আরেকজন তাকে তুলে নিচ্ছে, তুমি এসো আমার সঙ্গে, আমার ভোট কমবে না তুমি থাকলে। তাহলে এটা কি রাজনৈতিক পার্টি না যাত্রা পার্টি? সৃজনের সাথেও ছিলাম এভাবেই। সৃজনকে ভাঙড়ে আইএসএফ এর কর্মীরা ঘিরে ধরে এবং বলে যে বিমান বসু এবং বাকিরা জোটটা করতে পারলো না, আমরা তো ভাইজানকেই ভোট দেবো, তোমাদের ভোট দেবো না। আইএসএফ এর সাথে যদি জোটটা হতো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরও বেশি করে বামফ্রন্টের দিকে আসতো বলে মনে হয় না? রাজ্যে 42টা লোকসভার আসন। আইএসএফের সঙ্গে যখন আলোচনা করছি দ্বিতীয় পর্বে, তখন তারা তাদের বড় একটা লিস্ট ছিল, সেটা কমিয়ে 8টা আসনের দাবি করে। আমি বললাম 8টা আসন কখনো দেওয়া সম্ভব না, 2টো আসনের ব্যাপার নিয়ে আলোচনা করা যেতে পারে। 2টো আসনে আইএসএফের হবে না, তাই আইএসএফ চলে গেছে। আইএসএফ তারপরে 17টা আসনে প্রার্থী দিয়েছে, ফলেন পরিচয়তে। কিন্তু আপনাদের মধ্যে যে ধর্মনিরপেক্ষতা এবং নাস্তিকতাকে এক চোখে দেখার একটা ব্যাপার আছে, মানে কেউ যদি রাম 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 করে, কেউ যদি গলায় তুলসীর কণ্ঠী মালা পড়ে, খোল কীর্তন নিয়ে একটা অনুষ্ঠানের অংশ হয়, তারপরেও কি সে লাল ঝান্ডা ধরলে ক্ষতি আছে, বা ইনকালাব বললে কি ক্ষতি আছে? মানে রামকে ভালোবাসলে কি সিপিআইএমকে ভালোবাসা যাবে না? যারা আমাদের রাজনীতিকে সমর্থন করে তারা ব্যক্তিগত জীবনে কি করলো এটা আমাদের কিছু এসে যায় না। মানে ব্যক্তিগত জীবনে কেউ যদি রামায়ণ, বেদ, পুরাণ, ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত আচরণ, ধর্মবিশ্বাস মানুষের ব্যক্তিগত, সেই ধর্মবিশ্বাস মানুষ ব্যক্তিগত পরিসরে তা পালন করবে। যাবে যিনি গীতা মানেন, মন্দিরে যাবেন, পুজো করবেন, আমাদের কোনো আপত্তি নেই। যিনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, কোরআন শরীফ পড়বেন, মসজিদ যাবেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি পড়েছেন গীতা? যিনি খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেন, বাইবেল পড়েন, তিনি গির্জায় যাবেন, আমাদের আপত্তি নেই। যদি কোনো বৌদ্ধ থাকে, সে বৌদ্ধ মঠে যাবে, ত্রিপিটক পড়বে, আমাদের কোনো আপত্তি নেই। কোনো যদি পাঞ্জাবি শিখ থাকে, সে যাবে গুরুদুয়ারায়, সেখানে গ্রন্থ সাহিব পড়বে, আমাদের কোনো আপত্তি নেই। রাজনীতি আর ধর্ম কখনো এক হতে পারে না। যারা রাজনীতি ধর্মকে এক করে চালাতে চায়, তারা দেশের মানুষকে বিভাজন করতে চায়, বিভক্ত করতে চায়। এই কাজে তৃণমূল এবং বিজেপি উভয়ের সিদ্ধহস্ত হয়ে গেছে। কোনো সিপিআইএমের নেতা যদি অযোধ্যায় রাম মন্দিরে যায়, তাহলে আপত্তি নেই? ব্যক্তি বাড়ির লোকেদের নিয়ে পুরীতে যেভাবে যায়, ঠিকভাবে সেভাবে যদি অযোধ্যায় যায়? ব্যক্তিগত বিশ্বাস আর রাজনৈতিক কর্মকাণ্ড দুটো এক নয়। ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী
মানুষ তার নিজের বিশ্বাস অনুযায়ী চলবেন, আপত্তি করার কিচ্ছু নেই আমাদের। যে সিপিআইএমকে ভোট দিলে অনেক বেশি সিপিআইএম যদি ভোট পেয়ে যায়, এই শব্দটা খুব চালু হয়েছে, ভোট কাটুয়া, অর্থাৎ ভোট কেটে নিয়ে বেরিয়ে যাবে, তৃণমূলেরই আখেরে লাভ হবে। এবং বিজেপি এটা খুব সন্তর্পণে এই ক্যাম্পেইনটা চালাচ্ছে যে যত তুমি সিপিআইএমকে ভোট দেবে আখেরে সেইটা লাভ হবে হচ্ছে তৃণমূলের। তো এই ক্যাম্পেইনটাকে আপনি খণ্ডন কী করে করবেন, বা যারা সিপিআইএমের নেতাকর্মীরা দেখছে তারা কি করে করবে? বলা হয় শয়তানের অছিলার কোনো অভাব হয় না। তৃণমূল কংগ্রেস বলছে বামপন্থীরা ভোট কাটুয়া, বিজেপি বলছে বামপন্থীরা ভোট কাটুয়া। এত পরিশ্রম করছেন, 84 বছর বয়স, আপনি এ মাথা থেকে ও মাথা গাড়ি করে যাচ্ছেন, কোনো হেলিকপ্টার আমি দেখলাম না আলিমুদ্দিনের ছাদে, কোনো চপার দেখলাম না। কোথাও মনে হচ্ছে যে ছেলেমেয়েগুলো কম বয়সী এসএফআই ডিওএফআইয়ের ছেলেমেয়েগুলো এত দৌড়াদৌড়ি করছে, আপনি দৌড়াদৌড়ি করছেন, একটু যদি স্ট্র্যাটেজিক্যালি ঠিকঠাক মানে যেভাবে সময়ের দাবি, সেই সময়ের দাবি অনুসারে যদি ঠিকঠাক স্ট্র্যাটেজিগুলো নেওয়া যেত, কম ঐতিহাসিক ভুল করা যেত, আজ অনেক অনেক বড় একটা জায়গায় হয়তো সিপিআইএম আবার চলে যেত। একটা সময় 62টা এমপি ছিল আমাদের আপনাদের দেশে। ব্যাপার হচ্ছে এখনকার সময় এখনকার বিষয় নিয়েই কথা বলতে হবে। কবে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে ভাত খেয়েছিলাম সেটা এখন খাচ্ছি না, তাই হাতটা একটু শুকে দেখি, এরকম রাজনৈতিক দর্শনে আমরা বিশ্বাস করি না। স্বাভাবিকভাবে এখনকার বিষয়টা এখনকার অবস্থাকে বিচার বিশ্লেষণ করেই আমাদের পথ চলতে হবে। এখন যেখানে বারে বারে বলা হচ্ছে বামপন্থীরা শূন্য, বামপন্থীরা শূন্য, শূন্য থেকে আবার কী বেরোবে? আমরা বলি শূন্য শূন্য আরও বলুন, শূন্য থাকবে না। এবং আগামী দিনে বুঝতে পারবেন শূন্য কোথায় উঠে গেছে, সেটা বুঝতে হলে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করুন, আপনারাও অপেক্ষা করুন, 4 জুনের পর বুঝবেন। মানে ব্রেককে বাদ আপনি বলছেন বামফ্রন্ট ঘুরে দাঁড়াবে, মানে বামফ্রন্টের ঘুরে দাঁড়ানোর প্রায় কাছাকাছি সময় চলে এসছে। বামফ্রন্টকে এবং বামপন্থীদেরকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাইনারি করে দ্বিদলীয় একটা প্রচার মাধ্যম তৈরি করে প্রচারের কৌশল বজায় রেখে যে অবস্থার দিকে ঠেলেছিল তা জোর করে উঠে আসছে। এখন বামপন্থী কংগ্রেস বোঝাপড়ার একটা স্তম্ভ তৃণমূল কংগ্রেস, একটা স্তম্ভ বিজেপি। ফলে বোঝা যাবে ভবিষ্যতে হিসাব করার পরেতে, ভোট গণনার পরে, এখন সব কথা বলা উচিত না। আপনি এই যে পরিমাণ বাজ পড়ছে আর বৃষ্টি পড়ছে, এ তো মনে হচ্ছে রাত্রে খিচুড়ি খেতে হবে, খিচুড়ি আর বেগুন ভাজা খেতে হবে। আপনি রাতে কি খান কি এখন? আপনি তো সকালে বললেন যে একটা হেভি টিফিন করেন, দুপুরে কিছু খান না, 93-94 থেকে ভাত খান না বিমান বসু, গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আপনারা শুনেছেন বোধহয়। রাতে কি খান? রাতে রুটি খাই, দুবেলা রুটি, 2টা রুটি খাই। 2টা রুটি, অ্যাকচুয়ালি 2 রুটি খাই, কারণ সাইডটা কাঁচা থাকে, গোল করে ফেলে দিই, মাঝে মাঝে পোড়া থাকে, সেটাকে একটু একটু খুঁচে। রুটিটা বেলে কে? পয়সা দিয়ে কিনে আনা হয়। এবং তারপর ডাল তরকারি দিয়ে খাই, ভাজা থাকলে ভাজা দিয়ে খাই, আর মাছটা শুধু খাই। শেষে বিমান বসুকে শেষ যে প্রশ্নটা করার ইচ্ছা ছিল, সেই প্রশ্নটা আমি আর করলাম না, যে এত এত লড়াই, এত সংগ্রাম, এত ইতিহাস, এত ভুল, সমস্ত কিছু মিলিয়ে গা ছমছম করে কি এই বাড়িতে থাকতে? আপাতত আলিমুদ্দিন স্ট্রিট থেকে ক্যামেরা পার্সন রজনীর সাথে ময়ূক রঞ্জন ঘোষ এখান থেকে বিদায় নিচ্ছে। এরপরে অন্য কোনো নেতার সাথে অন্য কোনো ভোটের পথে আবার দেখা হবে। এবার আলিমুদ্দিন স্ট্রিট মুজাফফর আহমেদ ভবন থেকে আমারও বিদায় নেবার পালা।